যুদ্ধর পরে এই লাইব্রেরিটির আরো বেহাল দশা ছিল চির যৌবনা। পাবলিক লাইব্রেরিটি ধ্বংসের প্রায় দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। অনেকটা রাজকীয়ভাবে এর কাঠামোগুলো নির্মিত, বড় লোহার স্ট্যান্ডটি কিভাবে ভেঙে পড়েছে। 10,000-এরও বেশি বই আস্থা জরাজীর্ণ রত্ন অনেক আগেই হারিয়ে গিয়েছে। করেছে ব্রিটিশ আমল, পাকিস্তান আমল। আজকে ইতিহাস খুঁজতে আমরা চলে এসেছি রংপুরের আদি শহর মাহিগঞ্জের একেবারেই প্রাণকেন্দ্রে, মাহিগঞ্জ পাবলিক লাইব্রেরির সামনে। পাবলিক লাইব্রেরির সামনে দাঁড়িয়ে কথা বলতেছি। এই পাবলিক লাইব্রেরিটি 19বিংশ শতাব্দীর প্রথম থেকে শুরু করে এই অঞ্চলের রংপুর, মাহিগঞ্জ তথা উত্তরবঙ্গের শিক্ষা, সংস্কৃতি, আচার অনুষ্ঠান, সাহিত্য, যাই বলেন না কেন, রাজনীতি, সবকিছুর একটা কেন্দ্রবিন্দু। আজকে এই পাবলিক লাইব্রেরিটি ধ্বংসের প্রায় দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। রাজনৈতিক কারণ বা অন্য সব কারণে, মাহিগঞ্জের গুরুত্ব হারার কারণে শহর যখন পশ্চিমে এগিয়ে যায়, সেই সময় থেকে তার পরবর্তী সময় যুদ্ধর পরে এই লাইব্রেরিটির আরো বেহাল দশা অবস্থা হয়ে থাকে। আজকে আমরা এসেছি এই মাহিগঞ্জ লাইব্রেরি সম্পর্কে জানতে বিস্তারিতভাবে এবং আপনাদেরকে জানাতে। তো চলুন কথা না বেরিয়ে একটু ঘুরিয়ে দেখি এবং কথা বলি। শিক্ষা অনুরাগী সংস্কৃতি মনা স্বামী তাজহাট জমিদার রাজা গোপাল লাল রায়ের অর্থায়নে 1910 সালে মাহিগঞ্জ পাবলিক লাইব্রেরিটি নির্মিত হয়। অনেকটা রাজকীয়ভাবে এর কাঠামোগুলো নির্মিত, টেরাকোটা পত্রপল্লবে তার উপরের কার্নিশগুলো রাজকীয় ভাব মূর্তি ফুটিয়ে উঠেছে। প্রস্থে 20 ফিট, ভূমি হতে উচ্চতা 15 ফিট। 5টি দরজা ও 3টি জানালা রয়েছে। সামনে মূল দরজার চারপাশে 4টি গম্বুজ, টেরাকোটা পত্রপল্লব খচিত কারুকার্য, অপূর্ব দেখতে। এই কাঠামো মূল ভবনটিকে সৌন্দর্য মণ্ডিত করে তুলেছে শতগুণ বেশি, যেন একটা রাজকীয় ভাব। ভিতরে সহস্র রত্ন থাকবে আর বাহিরে তা খচিত বা রত্ন খচিত থাকবে না, তা কি হতে পারে? তাই এতটা সাজসজ্জা ছিল। ভবনটি চুন সুরকি দ্বারা ইউরোপীয় ধাঁচে নির্মিত, অত্যন্ত সুন্দর একটি ভবন ছিল। একসময় এই মাহিগঞ্জ লাইব্রেরি ছিল দুই বাংলার মাঝে শিল্প সংস্কৃতির প্রাণকেন্দ্র, ছিল চির যৌবনা। পাঠক পাঠিকাদের কলকাকলিতে ছিল সর্বক্ষণ ভরা। নামকরা বাঘা বাঘা ব্যক্তিদের আসা যাওয়া ছিল চোখে পড়ার মতো। তাদের মাঝে অন্যতম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, শেরে বাংলা একে ফজলুল হক, কথা সাহিত্যিক শরৎচন্দ্র, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সুর সম্রাট আব্বাস উদ্দিন এদের মধ্যে অন্যতম। এই লাইব্রেরিতে ছিল জ্ঞান বিজ্ঞানের 10,000-এরও বেশি বই পুস্তক। আস্থা জরাজীর্ণ অজস্র পরগাছাদের বাসস্থান, স্বাধীন ভূমি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় লাইব্রেরি ভবনটি রয়েছে। চারিদিকের দেওয়ালের অনেক অংশেই খসে পড়েছে, ভেঙে পড়েছে। অজস্র পরগাছা এখানে বাসা বেঁধেছে, বংশ বিস্তার করেছে। সেই বংশ বিস্তার করা পরগাছাগুলো কোথাও কোথাও ভালো বড় আকার ধারণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে এই লাইব্রেরিটির এই বড় লোহার স্ট্যান্ডটি কিভাবে ভেঙে পড়েছে এবং দেওয়ালের ভাঙ্গা টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। ভবনের ছাদ অনেক আগেই ধসে পড়েছে। ইটের গাঁথুনি থেকে পলেস্টার গেছে খসে। অবহেলায় অযত্নে হারিয়ে যাচ্ছে লাইব্রেরির স্মৃতিময় ন্যূনতম ইট সুরকিগুলো। যদিও মূল সম্পদ রত্ন অনেক আগেই হারিয়ে গিয়েছে। 1910 থেকে 1980 সাল পর্যন্ত লাইব্রেরি কার্যক্রম ভালোই চলেছিল। এই দীর্ঘ সময় তাকে অনেক চড়াই উতরাই পার করতে হয়েছে। কেটেছে তীব্র ধকল, যার চিহ্ন এখনো তার দেয়ালে দেখা যায়।
অবলোকন করেছে প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকাময় অবস্থা, পার করেছে ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, কিন্তু সবথেকে বেশি ক্ষতির শিকার হয়েছে 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের সময়। এই সময় লাইব্রেরি ছিল রাজাকারদের আস্তানা, ক্যাম্প। সেই সময় তারা রান্না করে করে জ্বালানি হিসাবে শেষ করে ফেলেছে মহামূল্যবান বিশাল বইয়ের সম্ভার। তারপরেও দেশ স্বাধীন হলে লাইব্রেরি এর কার্যক্রম নতুন করে আবার চালু হয়েছে, কিন্তু তা আর বেশি দিন চলতে পারেনি। 82 সালের দিকে তা বন্ধ হয়ে যায়। এরপর 90 সাল পর্যন্ত কিছু সংস্কৃতি সাহিত্যমনা ব্যক্তিবর্গ ও যুবকদের দ্বারা এটি ক্লাব হাউসে পরিণত হয়। এটি হচ্ছে লাইব্রেরিটির পেছন সাইড, মানে দক্ষিণ দিক। পূর্ব দিকে, এটা পূর্ব দিকটাই অনেকটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। চারপাশটা মানুষ বিভিন্ন রকম কাজকর্মে ব্যবহৃত করে। লাইব্রেরিটিতে মূল দরজা ফটকটি বাদে আরো কয়েকটি দরজা ছিল। এইখানে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাই ছিল পেছন দিকের দরজা। এখন ভেঙে গিয়ে অনেক বড় আকার ধারণ করেছে। তার পাশেই ছিল একটি পেছনের জানালা। মূলত এই লাইব্রেরিটির চারদিকেই জানালা দরজা ছিল, মানে বুঝতে পারছেন পাঠকরা এই লাইব্রেরি থেকে বই নিয়ে চারদিকে সম্ভবত বসার জায়গা বা অন্য কোনো আসন ছিল, যেখানে বসে একটি নির্মল পরিবেশে তারা বই পড়তে পারতো। সেজন্যই এই লাইব্রেরিটির চারদিকে দরজা এবং জানালার ব্যবস্থা ছিল। এখানটায় আর একটা দরজা ফ্রেম দেখা যাচ্ছে। এটি হচ্ছে লাইব্রেরিটির বাম সাইড। লাইব্রেরিটি হচ্ছে উত্তরমুখী এবং এইটা হচ্ছে লাইব্রেরিটির বাম সাইড, মানে পশ্চিম সাইড। এখানেও একটা দরজা ছিল। লাইব্রেরিটির বাম সাইডের থেকে ডান সাইড বা পূর্ব দিকে 3টি দরজা ছিল। উত্তরে ছিল, পশ্চিমে ছিল একটি দরজা, পূর্বে ছিল 3টি দরজা। পূর্ব দিকটাই মূলত এই লাইব্রেরির আঙ্গিনা ছিল, পূর্ব এবং উত্তর দিকটা। এটি সম্ভবত তার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন লাইব্রেরিটি কতটা বরগাছা, মানে বট বৃক্ষ কার্নিশের মধ্যে এমন ভাবে পেঁচিয়ে আছে, মনে হচ্ছে এটাই এই লাইব্রেরিটির মূল ডিজাইন বা নকশা। দেখলে কারো বললে ভুল হবে না যে এটি এই লাইব্রেরিটির ডিজাইন নয়। সম্ভবত যদি এইরকম ডিজাইন করে কোনো কিছু জিনিস তৈরি করা হতো, সেটি দেখতে খারাপ হতো না। বর্তমানে লাইব্রেরি প্রাঙ্গণ মাঝে মাঝে এখানে মেলা ও বিভিন্ন রকমের অনুষ্ঠান করে থাকে আশেপাশের মানুষজন, এবং ছেলেমেয়েরা এটাকে এখন খেলার মাঠ হিসেবেই ব্যবহার করে। পরন্ত বিকালে পাশেই রয়েছে 2টি সেই সময়কার সহস্র বছরের পুরনো তাল গাছ, পাশে রয়েছে একটি আম গাছ। লাইব্রেরিটি ধ্বংস হয়ে গেলেও, কার্যক্রম না চললেও, কিন্তু এই যে বৃক্ষ 3টি আছে সেই সময়কার, তারা কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা কিন্তু তাদের ফল মানুষকে দিয়ে যাচ্ছে। আর লাইব্রেরির নাম অনুযায়ী এই জায়গাটির নাম না হতে পারলেও এই তাল গাছ 2টির কারণে এই জায়গাটি বর্তমানে তালতলা হিসেবেই পরিচিত। আজ এ পর্যন্তই বিদায় জানাচ্ছি মাহিগঞ্জ ঐতিহাসিক পাবলিক লাইব্রেরির সামন থেকে। আমি আবুজার গেফারি। দেখা হবে অন্য কোনো দিন কোনো ঐতিহাসিক স্থানে, অন্য কোনো প্রাচীন মসজিদ, প্রাচীন মন্দিরের মাঝখান থেকে আপনাদেরকে স্বাগত জানাবো। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আরও এমন ঐতিহাসিক ভিডিও দেখতে পারেন। আল্লাহ হাফিজ।